সৌম্য তৃষাকে কঠিন কথাগুলো বলার পর চলে গেছে, কিন্তু তাও যেন তৃষার ঘোর কাটছে না। এটা কি ওর সেই সৌম্য ছিল যে একদিন ওর পাশে না বসতে পেলে মুখ ফুলিয়ে নিত? সেই ছোটবেলাটাই তো বড় ভালো ছিল, একটু পাশে বসা, একটু টিফিন শেয়ার করা, একটু জায়গা আগলে রাখা, একটু দেখা, অপেক্ষা করা। কিন্তু আজ সব এমন তেতো হয়ে গেল কেন? এসব ভাবতে ভাবতে একটু আনমনা হয়ে গিয়েছিল তৃষা। হঠাৎ একটা বাইক ওর সামনে এসে জোরে ব্রেক কষতে ওর যেন হুঁশ ফিরল। বাইক আরোহী বেশ জোরে বলে উঠল, এত তাড়া কিসের? তৃষা যে কখন রাস্তার মাঝখানে সরে এসেছে খেয়ালই করেনি। সত্যি একটা অঘটন ঘটে যেতে পারত। খুব লজ্জিত হয়ে তৃষা সরি বলবে বলে মুখ তুলতেই পরিচিত মুখ দেখে একটু চমকে গেল। সামনে রুদ্র, অর্থাৎ সৌম্যর সেই বেমানার বন্ধু টিকটিকি। কিন্তু ও তো সেই রুদ্র না, যাকে তৃষা মুখচোরা গ্রাম্য ছেলে বলে জানতো। সকালেও যখন দেখা হলো তখনও দেখেছে তৃষা, চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারে না ছেলেটা। অথচ এখন বাইক নিয়ে এইভাবে, এ যেন রুদ্র না, অন্য কোনো অবতার। চমক ভাঙতে তৃষা বলল, তুই এখানে এইভাবে? রুদ্রকে ওখানে নতুন রূপে দেখে তৃষা কিছুক্ষণ আগে সৌম্যর থেকে পাওয়া অপমান, কষ্ট যেন সাময়িক ভুলে গেল। রুদ্র ওর দিকে তাকিয়ে মিটিমিটি হেসে বলল, সে অনেক কথা, গাড়িতে বসতে আপত্তি নেই তো? তৃষার মধ্যে একটু দ্বিধা কাজ করলেও রুদ্রকে বিশ্বাস করা যায় বলেই মনে হলো। তাই দ্বিধা কাটিয়ে সহজ হয়ে বলল, না সেটা নেই, তবে ফেলে না দিলেই হলো, বলে একটু হেসে উঠল। বিকেলের গুমোট ভাবটা যেন অনেকটা সহজ হয়ে উঠল রুদ্রর উপস্থিতিতে। গাড়িতে কেউ কোনো কথা বলল না আর তেমন, তবে বিকেলের হাওয়ায় বেশ হালকা লাগলো তৃষার। এই সময় এমন বন্ধুকে পাশে পাওয়াটাই হয়তো দরকার ছিল। আসলে জীবনের প্রতি ক্ষেত্রে বন্ধুত্বের সংখ্যাটা কিরকম বদলে যায়। তাই ছোটবেলার বন্ধুগুলো ক্রমশ দূরে যেতে যেতে হারিয়ে যায় নক্ষত্রের ভিড়ে, জায়গা করে নেয় নতুন তারা। তবে বড় হওয়ার সাথে সাথে বন্ধু হওয়ার পথটা আরো কঠিন হয়ে পড়ে। এলোমেলো কথা ভাবতে ভাবতে তৃষা খেয়ালই করেনি রুদ্রর বাইক ঠিক কোথায় যাচ্ছে। যখন বাইক থামলো তখন দেখলো ওরা বাবুঘাটের কাছে আছে। কলকাতার মেয়ে হলেও এদিকে তেমন আসেনি কখনো তৃষা। বাইক থেকে নেমে বলল, এটা কোথায় আনলি? রুদ্র বাইকটা পার্ক করে হাঁটতে শুরু করে বলল, এখানে নদীটা আমার বেশ ভালো লাগে। একদিকে জনজীবনের কোলাহল আর ব্যস্ততা, আর অন্যদিকে নদীর সুগভীর নীরবতা। আর এই দুইয়ের মাঝখানে থাকি আমি, তাই এই জায়গাটা আমার খুব প্রিয়। রুদ্র কথা থামিয়ে লক্ষ্য করলো তৃষা ওর মুখের দিকে হা করে তাকিয়ে আছে। সেই দেখে রুদ্র হঠাৎ বলল, কি হলো, কি দেখছিস? তৃষা সম্বিত ফিরে পেয়ে বলল, না আসলে ভাবছি মানুষকে সহজে চেনা যায় না। এই আজ যে তুই আমার সামনে আছিস, সে সম্পূর্ণ আলাদা এক ব্যক্তি। রুদ্র হেসে বলল, আসলে কি জানিস তো, মানুষের চরিত্রটা কখনো এক কথায় প্রকাশ করা যায় না। সেটা একটা জটিল জায়গা। স্থান, সঙ্গ, পরিস্থিতির ওপর নির্ভর করে মানুষ নিজেকে কিভাবে মেলে ধরবে। আর সবার ওপরে থাকে মানুষের মন, যার ওপর মানুষের নিজেরই নিয়ন্ত্রণ থাকে না। এই যেমন দেখ, আধ ঘন্টা আগে তোর মন কি ভাবছিল আর এখন সে কি ভাবছে, সেটা সম্পূর্ণ দুটো আলাদা জিনিস। রুদ্রর হঠাৎ এমন কথায় তৃষা একটু সচেতন হয়ে উঠল। রুদ্র যে এত ভালো কথা বলতে পারে গুছিয়ে, সেটা তো ওদের কারো জানা ছিল না। আর মন পড়তেও জানে নাকি? তৃষা প্রসঙ্গ বদলানোর জন্য বলল, সেসব নয় হলো, কিন্তু তোর গাড়ি পাওয়ার কেসটা কি সেটা একটু বল শুনি। আর তোর এই গুটি পোকা থেকে প্রজাপতি হওয়ার ব্যাপারটাও ঠিক কি বুঝছি না। এতক্ষণে ওরা একটা ঘাটের কাছে এসে পৌঁছেছে। সিঁড়ির ধাপে বসতে বসতে রুদ্র বলল, হস্টেলের এক দাদার বাইক এটা। গাড়ি চালানো আমি অনেক দিনই শিখেছিলাম গ্রামের বাড়িতে, তাই 18 হওয়ার পরেই অনেক বায়না করেছিলাম বলে লাইসেন্সটা করিয়ে দিয়েছিল এক কাকা। সঙ্গে যখন সেটা আছে তখন আর আপত্তি কি? তাই হস্টেলের দাদা রুমে থাকলে এটুকু আবদার রাখে। টুকটাক যেটুকু পয়সা জমাতে পারি তাই দিয়ে তেলটা ভরে নিই অল্প করে। সমবয়সী হয়েও রুদ্র যেন কত পরিণত। বেশ ভালো লাগলো মুখচোরা রুদ্রকে এমন প্রাণ খুলে কথা বলতে দেখে। রুদ্র অনেকক্ষণ নিজের কথা বলেছে, এবার তৃষাকে বলল, কিছু যদি মনে না করিস সৌম্যর কথাটা আমার সাথে শেয়ার করতে পারিস। মুখে শুধু এটুকু বলল রুদ্র, কিন্তু মনের কথাটা খুলে বলতে পারল না। কি করে বলবে ও তৃষাকে?
যে প্রথম দিন দেখেই ওর তৃষাকে ভালো লেগে গেছিল ভীষণ। শহরের মেয়ে হয়ে কত সাধারণ, কত মার্জিত, ভদ্র। সব থেকে যেটা ওর বেশি ভালো লেগেছে সেটা হলো ওর অনুভূতিপ্রবণ মন। সৌম্যর গার্লফ্রেন্ড হিসেবে পরিচয় হলেও ওর ওই পাখির মতো নরম মনটাকে যেন দেখতে পেয়েছিল রুদ্র, শুধু একবার না বারবার। তবু মনকে বোঝাতে চাইতো তৃষা ওর না, হবেও না কোনো দিন। তাই যখনই ওকে দেখতে পেত সৌম্যর খবর দিয়ে দিত না চাইতেই, আর তারপর চোখ নামিয়ে সরে যেত ওর চোখের সামনে থেকে। কিন্তু কলেজে সৌম্যকে যত বদলে যেতে দেখেছে ততই ওর তৃষার জন্য উদ্বিগ্নতা বেড়েছে। আজ সেই কারণেই রুমে ফিরে দাদাকে দেখে বাইক নেওয়ার পারমিশন নিয়ে বেরিয়ে পড়েছিল। কোনোভাবে হয়তো বুঝেছিল আজ কিছু হতে চলেছে। রুদ্রর প্রশ্ন শুনে তৃষা যেন কোথায় হারিয়ে গেল। এক লহময় অতীতের সমস্ত পাতা সামনে খুলে গেল, কিন্তু ও বুঝতে পারল না ঠিক কোন ঘটনাটা মনে রাখবে। আগের ওই সুখকর স্মৃতিগুলো নাকি একটু আগে হয়ে যাওয়া বিপর্যয়টাকে। ওকে চুপ থাকতে দেখে রুদ্র বলল, জানি তোর সাথে আমার বন্ধুত্ব তেমন কিছুই না, তাই তুই চাইলে না বলতেই পারিস। ও শেষ করার আগে তৃষা বলল, সৌম্য আর আমার সাথে থাকতে চায় না। ও পলিটিক্স জয়েন করছে, যেটা ওর মা কখনোই চায়নি। আর তাছাড়া হয়তো অন্য কাউকে ওর ভালো লেগেছে। শেষের কথাটা বলতে গিয়ে তৃষার গলাটা বুজে এলো। এতটা কষ্ট শেষ কবেও পেয়েছে মনে করতে পারল না। রুদ্রর খুব ইচ্ছা হলো ওর হাতটা চেপে ধরে বলুক, আমি আছি তৃষা, তোর সাথে সব সময়, তুই চাইলে সারা জীবন। কিন্তু বলতে পারল না। সব সম্পর্কের মধ্যে সব এখতিয়ার থাকে না, কিছু দূরত্বের বেড়ার মধ্যে থাকতে পছন্দ করে। তাই নিজেকে গুটিয়ে নিল রুদ্র। তৃষা নিজেকে একটু সামলে নিয়ে বলল, ভালোবাসা বড্ড দুর্বল করে দেয় বুঝলি, চল উঠি। রুদ্র কিছু বলতে গিয়েও বলতে পারল না, হয়তো মুহূর্তটা আটকে রাখতে চাইছিল। তারপর তৃষা নিজে থেকেই বলল, থ্যাংক ইউ রুদ্র। সৌম্য সবসময় তোকে ছোট করতো, কিন্তু আমার মনে হতো তুই ভালো মনের ছেলে। আজ সেটা আরও বুঝতে পারলাম। কিছু না পাওয়ার মাঝে এটুকুতেই ভীষণ খুশি হয়ে উঠল রুদ্র। তারপর খুব যত্নের সাথে বাড়ি পৌঁছে দিল তৃষাকে। সন্ধ্যার স্নিগ্ধতা, গঙ্গার জল, শহরের ব্যস্ততা এক অন্যরকম আবেশ ছড়িয়ে দিয়েছে আজ তৃষার মনে। তাই সৌম্যকে হারানোর শূন্যতাটা যেন আরও সেভাবে ছুঁয়ে দিতে পারছে না। শুধু একটা কথাই ভাবছে বারবার, ওর যেমন সৌম্যকে মনে পড়ছে, সৌম্যরও কি একবার ওর কথা মনে পড়ছে? মাঝরাতে নিজের ফোনের আওয়াজে বিছানার মধ্যে ধরফর করে উঠে বসলো তৃষা। মৃদু রিংটোনের আওয়াজটা যেন বড্ড কর্কশ মনে হলো সেই মুহূর্তে। ফোনের স্ক্রিনে সৌম্যর মায়ের নামটা ভেসে উঠেছে। ঘড়ি বলছে রাত প্রায় 1টা বাজে। এমন সময় কাকিমার ফোন কেন? কোনো এক অজানা ভয়ে মনটা কেঁপে উঠল। মনোবল নিয়ে ফোন ধরে তৃষা বলল, হ্যাঁ কাকিমা। ওদিক থেকে সৌম্যর মা প্রচণ্ড ভয়ে কম্পিত গলায় বলল, সৌম্য কোথায় মা, জানিস ও এখনো বাড়ি আসেনি রে। এমন তো কখনো হয় না। আমি কিছু বুঝতে পারছি না রে, তুই জানিস কিছু? ও তো তোর সাথেই থাকে বেশি। এসব কি বলছে কাকিমা? তৃষার গলা শুকিয়ে গেল। সৌম্য তো অনেকক্ষণ চলে এসেছিল ওর কাছ থেকে, তারপর কোথায় গেল বা যেতে পারে কোনো ধারণা নেই তৃষার। কলেজের সৌম্যর এই জগৎটা যেন বড়ই ধোঁয়াশাময়। তৃষা আমতা আমতা করে বলল, ওর সাথে আমার বিকেলে দেখা হয়েছিল কাকিমা, আর তো কিছু জানি না আমি। ওর ফোন মিলছে না। এবার কাকিমা হাউ হাউ করে কেঁদে ফেললো, না রে, সেই কখন থেকে চেষ্টা করছি। কিছু বিপদে পড়লো নাকি রে? তৃষার মাথায় কিছু আসছে না, এত রাতে ওই বা কি করতে পারে। তবু শান্ত হয়ে তৃষা বলল, তুমি কাকুকে বলেছ? না, সে আর সংসারের মধ্যে এলো কবে বল? আমার ছেলেটার কি হলো রে? তবু তুমি কাকুকে বলো কাকিমা, এত রাতে আমরা কিছুই পারবো না করতে। কাকুর অনেক চেনা জানা আছে, কাকু সহজেই খোঁজ পাবে। তুমি চিন্তা করো না, হয়তো ফোনে চার্জ নেই ওর, সব ঠিক হয়ে যাবে। কাকিমাকে শান্ত হতে বললেও নিজের মনের ঝড়টাকে কিছুতেই শান্ত করতে পারছে না তৃষা। কোথায় গেল? তবে কি সেই মেয়ের সাথে? এসব ভাবতেই বুকটা যেন মোচড় দিয়ে উঠল ওর। পার্ক থেকে বেরিয়ে এসেই সায়ন্তিকা ক্যাব বুক করবে বলে উদ্যত হলো। সৌম্য ঠিক যেন ছোট কোনো বাচ্চা, তেমনই ওর হাতটা ধরে রেখেছে সায়ন্তিকা। তবে সৌম্য ঠিক সেখানে কতটা উপস্থিত আছে বলা মুশকিল। বারবার তৃষার সরল মুখটা ওর চোখের সামনে ভেসে উঠছে। ও চলে আসার পর কি তৃষা কেঁদেছিল? নিশ্চয়ই কাঁদবে। অল্পতেই চোখে জল এসে যায় ওর। সৌম্য একটু জোর গলায় কথা বললেই ওর চোখ ছলছল করতো। সেখানে আজ তো এক নাগাড়ে কতগুলো কথা বলল সৌম্য, কিন্তু সৌম্যই বা কি করতো? এইভাবে কলেজের মধ্যে ওর ওপর নজরদারি।
করা তৃষার একদম ঠিক হয়নি। আর পার্টিতে জয়েন করার ব্যাপারেও তৃষার মা বড্ড রিজিড। বাবা পার্টি করেই তো ওদের এত সুখ স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা করেছে, ক্ষমতা কার না ভালো লাগে। সৌম্যর ইচ্ছা অনিচ্ছার কিছুই দাম নেই নাকি? তৃষা এত প্যান প্যান না করলেই কোনো ঝামেলা হতো না। সৌম্যর এসব ভাবনার মাঝে সায়ন্তিকা বলে উঠল, উফ, তোমায় নিয়ে কিছু হবে না। মাঝে মাঝে ডাউট হয়, আর ইউ রিয়েলি এ ম্যান? প্রশ্নটা যে কোনো পুরুষের মেল ইগো হার্ট করার জন্য যথেষ্ট। তাই তৃষা আর ওর ভাবনা সব এক লহমায় হারিয়ে গেল সৌম্যর। সায়ন্তিকার দিকে তাকিয়ে দেখলো ওর দিকে তাকিয়ে মেয়েটা হাসছে। হাসিটা যেন বড্ড লাস্যময়ী। সৌম্যর কানের কাছে মুখটা নিয়ে গিয়ে বলল, এমন বললে তো প্রমাণ দিতে হয়। সায়ন্তিকা ভীষণ জোর হেসে বলল, সে না হয় পরে দিও, আপাতত একটা ক্যাব বুক করো। আমার দ্বারা হচ্ছে না। সৌম্য বেশ উদ্যত হয়ে হলুদ ট্যাক্সি দাঁড় করাতে গিয়ে পিছিয়ে এসে বলল, কিন্তু আমরা যাচ্ছি কোথায়? লেক টাউন, আমার ফ্ল্যাটে। সায়ন্তিকার উত্তরে সৌম্যর কপালে একটু ভাঁজ লক্ষ্য করেও আবারও বলল, বাড়িতে আজ মা বাবা নেই, তাই ভাবলাম দুজনে একটু আড্ডা দেব, তোরও মুডটা ফ্রেশ হবে। যদি ভয় পাস তাহলে যাস না। আমি তো ওই জন্যই বললাম, আমার ডাউট হয়। সৌম্যর চোখে সায়ন্তিকার ফ্ল্যাটে যাওয়া নিয়ে একটু দ্বিধা দেখলো বটে। ডোজটা একটু বেশি করেই দিল। শুভেন্দুর কথা মতো আজ বেশ কিছু ছবি ওকে তুলতেই হবে। সৌম্য যে ওর প্রতি আকৃষ্ট সেটা স্পষ্ট বোঝা যায়। আর হবে নাই বা কেন? সায়ন্তিকার ফিগার দেখলে যে কারো ঘুম উড়ে যায়। সেখানে সৌম্য তো একটা বাচ্চা ছেলে, এখনো কোনো মেয়েকে সেভাবে স্পর্শ করেনি হয়তো। এমন আনকোড়া ছেলেকে নিয়ে চিন্তা কম। এদের নিজস্ব কোনো চাহিদা থাকে না, যেটুকু পায় ওই নিয়েই খুশি। আর সায়ন্তিকা ভালোই জানে কোথায় থামতে হয়। যতই ঘনিষ্ঠ হোক না কেন, অন্য কোনো পুরুষের সাথে চরম মুহূর্তে ও যাবে না। সেই অধিকার একমাত্র শুভেন্দুরই আছে। শুভেন্দু তো ওকে বলেছে এবারে কলেজে লিড পেলেই ও পাকাপাকিভাবে পলিটিক্সে যাওয়ার সুযোগ পেয়ে যাবে। তখন ভোটে টিকিট পাওয়া থেকে ওকে আটকাতে পারবে না। তার মানে এই সময় শেষ অধ্যায় হবে। এরপর আর এসব খেলা সায়ন্তিকাকে কখনো খেলতে হবে না। তারপর শুধু শুভেন্দুর সাথে মন দিয়ে সংসার। ভাবনার মাঝে সায়ন্তিকা দেখল ইতিমধ্যে সৌম্য একটা হলুদ ট্যাক্সিকে দাঁড় করিয়ে দিয়েছে। তার মানে ওর ডোজে কাজ হয়েছে। আর কোনো প্রশ্নের দিকে যায়নি ছেলেটা। বেচারা জানেও না আজ ওর সাথে কি হতে চলেছে। ভেবে নিজের মধ্যেই একটু মুচকি হাসলো সায়ন্তিকা। গাড়িতে উঠেই সায়ন্তিকা ভাবল, নাটকটা এখন থেকে শুরু করতে হবে। তার মাঝে শুভেন্দুর মেসেজ এলো, অল ওকে সোনা, মাছ জালে আছে তো? সৌম্যকে আড়াল করে সায়ন্তিকা লিখল, অল ওকে, ফ্ল্যাটের দিকে যাচ্ছি। শো ইয়োর ফায়ার ডিয়ার, অল দ্য বেস্ট। এমনভাবে জব্দ করবি যেন আর বেরোনোর সুযোগ না পায়। সায়ন্তিকার বেশি কিছু লিখলো না, একটা স্মাইলি দিয়ে ছেড়ে দিল। না হলে সৌম্যর সন্দেহ হতে পারে। ফোনটা সাইডে রেখে সায়ন্তিকা বলল, উফ, মাথাটা বড্ড ধরেছে, এত গরম আর ভালো লাগছে না। বলেই সৌম্যর কাঁধে ঠেসান দিয়ে নিজের শরীরটা সৌম্যর ওপর ছেড়ে দিল। সায়ন্তিকার ডিপ নেক থেকে সুগঠিত বক্ষ বিভাজিকা বেশ স্পষ্ট চোখে পড়ল সৌম্যর। কি যেন এক ভালো লাগার আবেশে জড়িয়ে পড়ল সেই মুহূর্তেই। বারবার এদিক ওদিক তাকিয়ে নিজেকে সংযত করার চেষ্টা করেও যেন ব্যর্থ হচ্ছে। সায়ন্তিকা ব্যাপারটা লক্ষ্য করে বেশ খুশি হলো। শরীরের প্রতি যত আকর্ষণ বাড়বে ততই তো বেসামাল হওয়ার সম্ভাবনা। আর একটু বেসামাল হলেই উদ্দেশ্য সফল। সায়ন্তিকা এবার সৌম্যর হাতটা নিজের হাতের মধ্যে নিয়ে বলল, জানি না কেন তোকে বিশ্বাস করতে ইচ্ছে হয়। তুই হয়তো আমার থেকে ছোট, কিন্তু তোর মধ্যে কিউট ব্যাপারটা খুব সুইট। সায়ন্তিকা অনুভব করলো তীর ঠিক নিশানাতেই লাগছে। সৌম্যর চোখ মুখে পরিতৃপ্তির হাসি দেখা যাচ্ছে। এই সুযোগে সায়ন্তিকা আবারও বলল, আমি তোর গার্লফ্রেন্ডকে দেখেছিলাম। ট্রাস্ট মি, ইউ ডিজার্ভ বেটার। মেয়েটার মধ্যে কোনো চার্ম বলে জিনিসটাই নেই, একদম যেন সাদামাটা। এসব মেয়ে কি চায় বলতো? পরিপাটি সংসার। কিন্তু জীবনটা তো শুধু এই বিয়ে, সংসার, বাচ্চা মানুষ এসব না। লাইফটা এটা তো একটু নিজের মতো বাঁচতে হবে নাকি? এতটা বলে সায়ন্তকে একটু চুপ করে থাকলো। তারপর বলল, সরি, আমি বোধহয় তোর পার্সোনাল ব্যাপারে কথা বলে ফেলছি। তোর হয়তো পছন্দ হচ্ছে না। সায়ন্তিকা যেন এতক্ষণ কথা বলছিল না, কোনো মন্ত্র উচ্চারণ করছিল। সৌম্য সম্মোহিত হয়ে পড়ছিল ক্রমশ। ওর মনে হলো সায়ন্তিকার উচ্চারিত প্রতিটা কথা ঠিক। তৃষাকে তো ও একদম ঠিক চিনেছে। এসব ভালোবাসা বড্ড সেকেলে ধারণা। এখন জীবন এই চেনা ছকের থেকে অনেক বড়। নিজের মনের মতো বাঁচতে পারাটাই এর লক্ষ্য হওয়া উচিত, আর কিছুই না। কিছুক্ষণ আগে পর্যন্ত সৌম্যর মধ্যে যে দোষী ভাব ছিল সেটা ক্রমশ সরে যাচ্ছে ওর মনের কোণ থেকে। ও তো কোনো দোষ করেনি, দোষ করেছে তৃষা। সায়ন্তিকা চুপ করে গেল। সৌম্য বলল, নিজের হাতের মধ্যে সায়ন্তিকার হাতটা চেপে ধরে বলল, তুমি কিছু ভুল বলছো না। তৃষা সত্যি একদম মায়ের মতো সেকেলে, ওই জন্যই দম বন্ধ হয়ে আসছিল আমার। তারপর আবার স্পাই রেখেছে কলেজে, ভাবা যায়? স্পাই মানে আর কি? কেউ একজন সেদিন ক্যান্টিনে তোমার
সাথে আমার পাশাপাশি বসার ছবি তুলে ওকে পাঠিয়েছে। আর সেই নিয়েই তো রানীর মুখ ভার। আমি জানি এটা নির্ঘাত ওই টিকটিকির কাজ। একবার হাতে পাই দেখাবো তারপর ব্যাটাকে। সায়ন্তিকা দেখলো ব্যাপারটা অন্যদিকে যাচ্ছে, তাই আর একটু ওর গা ঘেঁষে বসে বলল, ছাড়ো সব কথা। এমন সুন্দর বিকেলের মুডটা আমি নষ্ট করতে চাইছি না বলে মুখটা সৌম্যর মুখের খুব কাছে নিয়ে গেল। ড্রাইভার সেই মুহূর্তে গন্তব্যে না পৌঁছালে ঠোঁটের সীমানা পার করে ফেলতো ঠিক সায়ন্তিকা, কিন্তু অগত্যা নামতে হলো গাড়ি থেকে। ওরা পৌঁছে গেল নির্দিষ্ট ঠিকানায়। তারপর সায়ন্তিকা ওকে বেশ বিলাসবহুল না হলেও বহুতল এক ফ্ল্যাটের সামনে নিয়ে গেল। সিকিউরিটি একটু বাঁকা নজরে দেখলো কি খেয়াল করলো না কেউ, করার কথাও না, কারণ যৌবনের মতো নেশা তখন সৌম্যকে সম্মোহিত করে রেখেছে। আর অন্যজন আছে সুযোগের সদ্ব্যবহারের তাগিদে। লিফটের মধ্যে সায়ন্তিকা দাঁড়ানোর ধরন বেশ এপিলিং মনে হলো সৌম্যর, কিন্তু তবু একটু সরেই দাঁড়ালো। কিন্তু বোধের সীমাটা সহজে অতিক্রম করা যায় না, কিন্তু একবার অতিক্রান্ত হয়ে গেলে আর ধৈর্য রাখা যায় না। ফ্ল্যাটের চাবি সায়ন্তিকার কাছেই ছিল, তাই দুজনেই ঘরে ঢুকে পড়ল। সৌম্য ভেবেছিল ঘরে গিয়েই হয়তো দুজনে খুব ঘনিষ্ঠ হবে, তেমনই হিন্ট দিচ্ছিল এতক্ষণ সায়ন্তিকা। কিন্তু ঘরে গিয়ে ও ব্যস্ত হয়ে গেল লোকাচারে। সৌম্যকে বলল, দাঁড়া তোর জন্য একটু শরবত নিয়ে আসি, যা গরম। সৌম্য ঘরের এদিক ওদিক দেখতে থাকলো। ছিমছাম সাজানো ঘর, তবে বেশি কেউ থাকে বলে মনে হলো না ওর। জামা কাপড় পরিমিত রাখা, অল্প কিছু বই, ব্যাস। এসব দেখতে দেখতে সায়ন্তিকা শরবত নিয়ে এলো, কিন্তু শরবত না, সৌম্যর চোখ আটকে গেল সায়ন্তিকার দিকে। একটা স্লিভলেস ডিপ নেক শর্ট নাইট ড্রেস ধরনের কিছু পরে এসেছে। মনে হচ্ছে এ যেন কোনো মেয়ে নয়, স্বর্গের অপ্সরা। ওই শরীরের ভাঁজের মায়া থেকে নিস্তার পেতে ব্যর্থ হয়েছে বড় বড় ঋষিমুনিরা। সেখানে সৌম্য তো সামান্য এক ছেলে, যার মধ্যে এক্সপ্লোর করার ইচ্ছা অনন্ত। এ যেন এক মায়ার দুনিয়া। সৌম্য ক্রমশ হারিয়ে যেতে থাকলো সায়ন্তিকার মায়াবী শরীরের পরতে পরতে। খুঁজে পেতে চাইল সেই আদি বন্য চরম আনন্দ, কিন্তু কিছুক্ষণ পরে চোখে কেমন অন্ধকার নেমে আসতে লাগলো সৌম্যর। কি হচ্ছে? এত ঘুম পাচ্ছে কেন ওর? কিছুই বুঝতে পারছে না। হাত পা অবশ হয়ে আসছে। মুহূর্তের মধ্যে সব শান্ত, সব যৌবনের আবেশ, সব উদ্দীপনা থেমে গেল। এতটা বাড়াবাড়ি হয়তো সায়ন্তিকা নিজেই আশা করেনি। একটু ঘাবড়ে গেল। ওই ড্রেসের ওপর তাড়াতাড়ি একটা ওভারকোট গলিয়ে নিয়ে ফোন করলো শুভেন্দুকে। শুভেন্দু ফোন ধরেই বলল, কি রে মুরগি, চলে গেছে? সায়ন্তিকা খুব ঘাবড়ে গিয়ে বলল, না রে, মনে হচ্ছে অজ্ঞান হয়ে গেছে, ডোজটা বেশি হয়ে গেছে। কি বুঝতে পারছি না, কি করি বলতো? ধুর, কি যে করি, সব তো জানিস, তাও এমন ভুল। এক কাজ কর, তাড়াতাড়ি ওর ফোনটা অফ কর, আমি আসছি এক্ষুনি। ততক্ষণে মুখে চোখে জল দিতে থাক। আচ্ছা ঠিক আছে। সায়ন্তিকা ব্যস্ত হয়ে গেল শুভেন্দুর কথা মতো কাজ করতে। ওদিকে অবচেতন হয়ে পড়ে রইল সৌম্য। সায়ন্তিকার ফোন পেয়ে পরিমরি করে ছুটে এলো শুভেন্দু। এটা আসলে ওরই ফ্ল্যাট। বাবা বড় ব্যবসায়ী, তাই বড় বাড়ি থাকা সত্ত্বেও ছেলের আবদারে শহরের মধ্যে একটা ফ্ল্যাট রেখেছেন। কিন্তু সেটা কি কাজে আর কোনো ব্যবহৃত হয়? সেসব খোঁজ নেওয়ার সময় পাননি। শুভেন্দুর মধ্যে প্রথম থেকে ক্ষমতার লোভ যথেষ্ট, তার জন্য ও যে কোনো কিছু করতে রাজি। আর সায়ন্তিকার মতো বোকা অথচ সুন্দরী মেয়েকে সাথে পেয়ে ওর বেশ সুবিধাই হচ্ছে। মেয়েটার কার্ভি ফিগারে আটকে রয়ে গেছে ও। সারাদিনের ঝক্কির পর যখন সায়ন্তিকার উন্মুক্ত শরীরে মনের মতো আঁচড় কাটতে পারে, তখন নিজেকে সব থেকে সুখী ব্যক্তি মনে করে। ও জানে সায়ন্তিকা ওকে খুব ভালোবাসে, তাই ও যখন যেমন বলে, যার সাথে বলে তার সাথে ঘনিষ্ঠ হওয়ার খেলাটা অনায়াসে খেলে ওই মেয়ে। আর ওরকম সুন্দরী মেয়ের উন্মুক্ত পিঠ, উরু, বুকের হালকা ছোঁয়া, এসব পেলে যে কোনো পুরুষ মোমের মতো গলে যেতে বাধ্য। তবে সায়ন্তিকার ওই জেদটা কিছুতে ভাঙতে পারেনি শুভেন্দু। চরম মুহূর্তে নির্লিপ্ত কারোর সাথে হতে চায় না। একদিকে ভালো, ওটা যদি হতো তাহলে হয়তো সায়ন্তিকাকে শুভেন্দুরই আর ভালো লাগতো না। তার থেকে এই ভালো, বনের পাখি নিজের হয়েও রইল, আবার প্রয়োজনে বনেরও কাজ সারতে সাহায্য করলো। সায়ন্তিকার কাছে এসব কারণেই একটা ঘুমের ওষুধ রাখা থাকে। কাউকে ঘরে আনলেই নানা বাহানায় কোনো তরল পানীয়র সাথে সেটাও খাইয়ে দেয়। তাই কিছুক্ষণ আদর আদর খেলা খেলে ওরা বেশ আনন্দে ঘুমিয়ে পড়ে। আর যখন ওঠে তখন পাশে অর্ধ উন্মুক্ত সুন্দরী আর অবিন্যস্ত জামাকাপড় দেখে ওরা ধরেই নেয় এই মেয়েকেও পেয়েছে। এক কামুক লোভী পুরুষের কাছে এ তৃপ্তি তো সেরা, তাই সহজেই কাজ সিদ্ধ হয়ে যায়। শুভেন্দু ঘরে গিয়ে দেখলো সৌম্য অচেতন অবস্থায় বিছানায় পড়ে আছে, আর ঘরের মাঝে সায়ন্তিকা এদিক ওদিক পায়চারি করছে। ওকে দেখে সায়ন্তিকা বেশ আশ্বস্ত হয়ে ওকে গিয়ে জড়িয়ে ধরলো। ওকে দেখে শুভেন্দুরই ঘুম উড়ে যাওয়ার জোগাড়। যেটুকু পড়ে আছে ওর সুন্দরী, সেটা যেন ওকে ঢেকে রাখার জন্য মোটেই যথেষ্ট না। কিন্তু এখন দুর্বল হওয়ার সময় না। সৌম্যর বাবা প্রভাবশালী ব্যক্তি, এতক্ষণ নিশ্চয়ই ওকে বাড়ি ফিরতে না দেখে থানা পুলিশ এক করে দেবে ভদ্রলোক। বেশি বাড়াবাড়ি হওয়ার আগে ওকে পৌঁছে দিতে হবে বাড়ি, কিন্তু তার আগে একবার ডাক্তার দেখিয়ে নিলে ভালো হয়। এই মনে করে শুভেন্দু ডাক্তারকে ফোন মেলালো আর সায়ন্তিকাকে ইশারায় ভেতরে গিয়ে জামা কাপড় পরে নিতে বলল।
ফ্যামিলি ডক্টরকে ফোন করেনি ইচ্ছা করেই, তাহলে ওর বাবা জেনে গিয়ে কেলেঙ্কারি হতো। তার থেকে ব্যাপারটা এখন কোনো মতে সামলে গেলে হয়। এখন শুভেন্দুর মনে হচ্ছে ওর ফ্ল্যাটে এদের দুজনকে না পাঠালেই হতো। বেশি কিছু বাড়াবাড়ি হলে বাবা সিসিটিভি ফুটেজ দেখতে চাইবে, তখন বেশ মুশকিল হয়ে যাবে। এসব ভাবনার মাঝে সায়ন্তিকা এসে বলল, কি হবে ডার্লিং এখন? মাথাটা গরম হয়ে গেল শুভেন্দুর হাজার চিন্তার মাঝে। বেশ জোরে বলল, ঢং করিস না তো, ডোজটা একটু দেখে দিলেই এসব ঝামেলা হতো না। এখন সব কাজ না বিগড়ে যায়। তোকে নিয়ে আর কোনো কাজ হবে না দেখছি। তুই বরং গ্রামে তোর বাবা মায়ের কাছে ফিরে যা, নতুন কোনো প্রফেশনাল কাউকে রাখতে হবে। তোকে যতই শেখাচ্ছি তোর দ্বারা কিছুই হওয়ার না। প্রিয় মানুষের কাছ থেকে হঠাৎ এমন আক্রমণ পেয়ে সায়ন্তিকা বেশ চমকে গেল। যদিও এটা নতুন না, মুড খারাপ থাকলে শুভেন্দু যা তা বলে ওকে অপমান করে, এটা ওর অভ্যেস হয়ে গেছে। কিন্তু আজ তো ওর কোনো দোষ নেই। এমন সময় ওর মনের অবস্থা কেমন আছে সেটাও শুভেন্দু একটু ভেবে দেখতে পারত। সায়ন্তিকা হয়তো নিজের তাগিদেই গ্রামে ফিরে যায়নি, কারণ গ্রামে গিয়ে আর পাঁচটা সাধারণ মেয়ের মতো বাবা মায়ের পছন্দ করা ছেলের সাথে বিয়ে করে রান্না আর ছেলে মানুষের মধ্যে ওর নিজের ভবিষ্যৎটা দেখে না। শুভেন্দুকে অনেক রঙিন স্বপ্ন দেখিয়েছে ক্ষমতার, ভালোবাসার, তাই এটাই ওর নতুন দুনিয়া। কিন্তু এই দুনিয়া কি শুধু ওর একার? শুভেন্দু কি তাতে বিন্দু মাত্র নেই? সায়ন্তিকা একটু আহত হয়ে বলল, তুই যেমন বলেছিস আমি তেমনই ডোজ দিয়েছি, কিছুই বেশি দিইনি। সৌম্য হয়তো ছোট তাই নিতে পারিনি, ও খুব দরদ দেখছি। অতই যখন বোঝো তখন ডোজটা না দিয়ে যেটা চাইছিল সেটা দিয়ে দিলেই ঝামেলা মিটে যেত। সায়ন্তিকা এবার একটু রেগে গিয়ে বলল, তুই ভালোই জানিস আমি এটা পারি না। যাকে ভালোবাসি না তার সাথে শুতে আমার ঘেন্না করে। শুভেন্দু এখন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। সায়ন্তিকাকে ঘুরিয়ে বলল, হ্যাঁ খুব সত্যি তো, তুই বুক দেখিয়ে বেড়াতে পারিস, কোমর দেখিয়ে ঘুরতে পারিস, আর ছুলেই অপবিত্র হয়ে যাস, তাই না? ঢং যত। সায়ন্তিকা যেন কুঁকড়ে গেল ক্রমশ কথার এমন আঘাতে। শুভেন্দুর মুখটা ভীষণ খারাপ। আগেও এমন অপমানিত হয়েছে সায়ন্তিকা, খুব কেঁদেছে। তারপর শুভেন্দু আবার যখন সরি বলে আদরে ভরিয়ে দিয়েছে তখন সব ভুলে গেছে আবার। কিন্তু আজ যেন কান্না আসতে গিয়েও থমকে গেল। আস্তে আস্তে বলল, আমি কি এগুলো নিজের ইচ্ছে করি? তুই তো নিজের উদ্দেশ্যের জন্য আমাকে এগুলো করতে বাধ্য করিস। পোষা বিড়াল মিউ মিউ করবে, এটা মালিক মেনে নিতে পারে সহজে, কিন্তু সে যদি হঠাৎ থাবা তুলে আঁচড় টানতে যায় তাহলে মালিক সেটা কোনোভাবে মেনে নেবে না। এখানেও তাই হলো। শুভেন্দু রাগের বশে এক চড় মারল সায়ন্তিকার গালে, তারপর চেঁচিয়ে বলল, খুব কথা ফুটেছে না? কে দিল এত কথা? তোর এই আদরের সৌম্য? ভুলে যাস না আমি এই শুভেন্দু বোস আশ্রয় না দিলে কোথায় ছিল তোর জায়গাটা? এই যে কলেজে এত দিদিগিরি করে বেড়াস সেটা শুধু এই শুভেন্দু তোকে ছুঁয়েছিল বলে। তাই গলাটা সবসময় নামিয়ে কথা বলবি, মনে থাকে যেন। এতটা একদমই আশা করেনি সায়ন্তিকা। ঘটনার আকস্মিকতায় ভয়ে কেঁপে উঠল যেন। এর মধ্যেই শুভেন্দুর ফোনটা বেজে উঠতেই ও বাইরের দিকে চলে গেল। ফুপিয়ে কেঁদে উঠল সায়ন্তিকা। এটা কে ছিল ওর সামনে? ওর ভালোবাসার মানুষ? ভালোবাসা এমন হয়, এত ঘৃণ্য, এত নোংরা? কিছুক্ষণ পর শুভেন্দু ডাক্তার নিয়ে ভেতরে এলো। তবে সায়ন্তিকার এখানে আর এক মুহূর্ত থাকতে ইচ্ছা করছে না, কিন্তু ওর যাওয়ার জায়গাও তো নেই কোথাও। ডাক্তার স্বাভাবিকভাবে জিজ্ঞাসা করলো, এসব কি করে হয়েছে? পরিবর্তে শুভেন্দু কয়েকটা টাকা মুঠো করে ডাক্তারের পকেটে গুজে দিয়ে বলল, বুঝতেই তো পারছেন ডাক্তারবাবু, শুধু আপনি একটু দেখে বলে দিন ভয়ের কিছু নেই তো। ডাক্তার সৌম্যকে একটু দেখে একটা ইনজেকশন দিয়ে বলল, ভয়ের তেমন কিছু নেই, একটু পর হয়তো জ্ঞান এসে যাবে, তবে এসব থেকে একটু দূরে থাকবেন। ঠিক আছে, ওর জ্ঞান ফিরলেই আমরা ওকে বাড়ি দিয়ে আসবো। চলুন আপনাকে এগিয়ে দিই। ঘর থেকে ডাক্তারবাবু বেরিয়ে শুভেন্দুকে বলল, দেখো আমি তোমার বাবাকে চিনি আর ঘরের ছেলেটাকেও চিনি, তাই সমীকরণটা বোঝা আমার জন্য খুব একটা মুশকিল হচ্ছে না। তাই বলবো ওনার বাবাকে খবরটা দিয়ে দাও, না হলে হয়তো পরিণতি কিছু অন্যরকম হতে পারে। শুভেন্দু আশা করেন ডাক্তারবাবু এত পরিচিত হবে ওদের সাথে। পরিচিত হওয়ার এই এক জ্বালা, মুখ লুকানোটা বেশ কঠিন হয়ে যায় বিভিন্ন ক্ষেত্রে। ওদিকে তৃষার সাথে কথা হওয়ার পর সৌম্যর মা নিজের স্ত্রী সুলভ দ্বিধা কাটিয়ে এক অসহায় মা হয়ে ছেলের বাবার ঘরে গিয়ে টোকা দিল। অনিকেত বাবু বই পড়ছিলেন কিছু, দরজায় আওয়াজ পেয়ে বেরিয়ে এলেন। এমন সময় স্ত্রীকে দরজার বাইরে একটু আশা করেননি। প্রায় 12 বছর ওনাদের সব আলাদা, শুধু মাথার ওপর ছাদটা এক রয়ে গেছে। স্ত্রীকে দেখে ব্যস্ত হয়ে বললেন, কি হলো এত রাতে? সৌম্য কোথায়? সুমি দেবী আর রাখতে পারলেন না নিজেকে, হাউ হাউ করে কেঁদে বললেন সবটা। অনিকেত বাবু সঙ্গে সঙ্গে ব্যস্ত হয়ে পড়লেন ছেলেকে খোঁজার জন্য। খুব তাড়াতাড়ি ছেলের ফোনের লাস্ট লোকেশন ট্রেস পাওয়া গেল। সেই অনুযায়ী ওরা বেরোতে যাচ্ছিল। ঠিক তখনই ছেলের ফোন থেকে সুমির ফোনে ফোন এলো। সুমি ব্যস্ত হয়ে বলল, বাবু কোথায় তুই? ওদিক থেকে একটা মেয়ের কণ্ঠ ভেসে এলো, কাকিমা সৌম্য ঠিক আছে, আমরা নিয়ে আসছি ওকে, আপনারা চিন্তা করবেন না।
সৌম্যর মা এতক্ষণে আশ্বস্ত হলো, কিন্তু অন্যদিকে ফোনে কিছু জানতে পেরে অনিকেত বাবুর ভ্রুতে ভাঁজ পড়ল। সৌম্যর মা দেখলো অনিকেত ঘরের মধ্যে দাপাদাপি করছে এক প্রকার। ওনার যেন ভয়ে বুক কাঁপছে। কোথায় ছিল ছেলেটা, এখন কেমন অবস্থাতেই বা আছে? যতক্ষণ না চোখের সামনে দেখছে ততক্ষণ যেন বিশ্বাস নেই। এদিকে এই মানুষটা যেন কিরকম ক্ষেপে উঠেছে, ফোনে চেঁচিয়ে যাচ্ছে, আমি কাউকে ছাড়বো না। ওদেরকে কে সাহস দিয়েছে আমার ছেলেকে এসবের মধ্যে ইনভলভ করার? ইয়ার কি? অনিকেত চৌধুরীকে এখনো চেনেনি এসব চ্যাংড়া ছেলেরা? এত সহজ না আমাকে নিচে নামানো। সব কটাকে যদি না জেলের হাওয়া খাইয়েছি তো কি বলেছি? অবাক লাগে এখন এই লোকটাকে দেখে, সাবিত্রী দেবীর। আজকের এই লোক আর সেদিন বাবার সাথে সাবিত্রী দেবীকে দেখতে আসা সেই ছেলেটার যেন কোনো মিল নেই। বয়সের সাথে মানুষ বদলাবে সেটা তো স্বাভাবিক, কিন্তু ক্ষমতা মানুষকে যে অন্ধ করে দেয় সেটা অনিকেতকে দেখলে বোঝা যায়। কত অনুভূতিপ্রবণ মানুষ ছিল এই লোকটা এক সময়। বাবার ব্যবসা সামলাতে সাথে বউকে ভালোবাসতো, ঘুরতে নিয়ে যেত। তারপর এমন সময় এলো অন্যের হিংসা হওয়ার মতো একটা সংসার ছিল সাবিত্রী দেবীর। কিন্তু কোথা থেকে যে কি হয়ে গেল, একটা মেয়ে এসে সাবিত্রী দেবীর এতদিনের সাজানো সংসারকে যেন চুরমার করে দিল। মেয়েটা ছিল অনিকেতের বাবার বন্ধুর মেয়ে, বিদেশে পড়াশোনা করত। দেশে এসে তার হঠাৎ দেশকে এক্সপ্লোর করার ইচ্ছা হলো, তাও আবার বিবাহিত অনিকেতের হাত ধরে। সাদামাটা সাবিত্রী যেন তখন বড্ড সেকেলে হয়ে যেতে থাকলো। অনিকেতের চোখে সে জায়গায় গ্ল্যামার কুইন সুন্দরী অনিকেতের মনে রাজ করতে শুরু করলো। ক্রমে অনিকেত বাড়িতে আসার সময় বেড়ে গেল আর বাড়িতে থাকার সময় কমে গেল। এসব অবধি তো ঠিক, তবু মেনে নিয়েছিল সাবিত্রী। কিন্তু সেদিন যখন ওদের শোবার ঘর থেকে মেয়েটাকে পোশাক ঠিক করতে করতে বেরোতে দেখলো, তখন আর ঠিক থাকতে পারেনি। ঘরে উকি মেরে দেখলো অনিকেত ঘুমে মগ্ন, গায়ে চাদর চাপা। এই দৃশ্য কিছুতে মেনে নিতে পারেনি সাবিত্রী দেবী, আজও পারে না। প্রথম দিকে তুমুল অশান্তি শুরু হয়েছিল, পরে ক্রমশ অধিকারের জায়গাটা আলগা হয়ে গেল আর তিনজনের সুখী পরিবারে নেমে এলো দূরত্বের কালো ছায়া। পরে অবশ্য সাবিত্রী লক্ষ্য করেছিল মেয়েটার এ বাড়িতে আশার পরিমাণ কমে গেছে, দুজনের মেলামেশা অনেক কমে গেছে। অনিকেত অনেক বেশি নিজেকে কাজে ডুবিয়ে নিয়েছে, বরং সাথে শুরু হয়েছে ক্ষমতার অসীম লোভ। সংসার ছেড়ে অনিকেত যেন ক্রমে ক্ষমতায় আসক্ত হয়ে পড়েছে। তবু সাবিত্রীর আর ইচ্ছা হয়নি ওকে নিজের দিকে ফেরানোর। ও হয়তো সত্যি অনিকেতের যোগ্য না। গ্রামের সাদামাটা মেয়েকে ভালো লাগেনি বলেই তো ওই সুন্দরীর প্রতি আকৃষ্ট হয়েছিল অনিকেত। যদিও অনিকেতের ব্যাখ্যা শোনা হয়নি সাবিত্রীর। অনিকেত বারবার বলেছিল, তুমি যা ভাবছো সেটা ঠিক না, কিছু একটা ভুল হচ্ছে। কিন্তু নিজের চোখের চেয়ে বেশি মানুষ খুব কম জিনিসকে বিশ্বাস করে। এসব ভাবতে ভাবতে কখন যে অনিকেত ঘরের বাইরে বেরিয়ে এসেছে খেয়াল করেনি সাবিত্রী। অনিকেত বাইরে এসে বলল, তুমি কিছু চিন্তা করো না, আমি সব খবর পেয়ে গেছি। সমু একটু খারাপ সঙ্গে পড়ে গিয়েছিল, আমি ওকে অন্য জায়গায় পাঠিয়ে দেব। সাবিত্রী রেগে বলল, তার মানে শুধু আমার না, তুমি আমার ছেলের জীবনটাও নষ্ট করছো। আর কত ক্ষমতার লোভ দেখাবে? আজকে তোমার জন্য আমার সংসারটা ছত্রভঙ্গ হয়ে গেল। বাবা থাকতেও ছেলেটা বাবা ছাড়া মানুষ হলো, আর আজকে সেই বাবার জন্যই তাকে বিপদে পড়তে হচ্ছে। লজ্জা হয় না তোমার? অনিকেতের মাথা ঠিক নেই, গম্ভীর গলায় বলল, না হয় না লজ্জা। লজ্জা নিয়ে বসে থাকলে আজ পথে বসতে হতো আমাদের, সে খবর রেখেছো? কোনোদিন তো আমার কথা শোনার প্রয়োজন মনে করনি, শুধু একতরফা দোষ দিয়ে গেছো। বাবা মারা যাওয়ার পর কতটা ঋণের বোঝা ছিল আমাদের ওপর, সেটা যদি তুমি বুঝতে। সেই ঋণ মুকুব করতে এগিয়ে এলো বাগার বন্ধু, কিন্তু পরিবর্তে যে নিজের মেয়েকে আমার ঘাড়ে চাপাতে চাইলো সেটা বুঝেছিলাম সেদিন রাতে। ওকে আমি বন্ধুর নজরেই দেখতাম, আর প্রথম প্রথম একটা কৃতজ্ঞতা বোধও ছিল। কিন্তু সেদিন যখন আমার ঘরে ঢুকে অন্য দাবি প্রকাশ করলো, তখনই ওকে চলে যেতে বলেছিলাম। কেন জানি না সেদিন খুব মাথা যন্ত্রণার জন্য ঘুমিয়ে পড়েছিলাম ওষুধ খেয়ে। ভেবেছিলাম ও চলে যাবে, কিন্তু ও যে তোমার মাথায় সন্দেহের বীজ ঢুকিয়ে দেবে বলে অন্য কিছু পরিকল্পনা করেছিল সেটা বুঝিনি। এক নিঃশ্বাসে এতগুলো কথা বলে থামলো অনিকেত চৌধুরী। মনের মধ্যে জমে থাকা অভিমান আজ নিঃসরণের রাস্তা খুঁজে পেয়েছে। সাবিত্রী পুরো স্থির দাঁড়িয়ে আছে। এত কিছু জমেছিল মানুষটার মধ্যে, কখনো টের পায়নি তো। আসলে আমাদের নিজেদের কাছে নিজেদের দুঃখটা এত বড় হয় যে অন্যের দুঃখ কষ্ট অসুবিধাগুলো আমরা আর বোঝার বা খুঁজে পাওয়ার চেষ্টা করি না। লোকটা সংসার হারিয়ে ক্ষমতার মধ্যে নিজের মতো ভালো থাকার চেষ্টা করেছে। ভালো থাকার অধিকারটা তো সবার আছে। সাবিত্রী আর কিছু বলতে পারলো না। এত দিনের জমে থাকা অভিমান কিছুটা হালকা হলো। যদিও সব কিছু স্বাভাবিক হওয়া সহজ না, তবু দূরত্বের পারদ হয়তো কিছুটা নামলো। ওদের কথা শেষ হওয়ার আগে সাবিত্রীর ফোনটা বেজে উঠল। তৃষা ফোন করছে। মেয়েটাকে বড় ভালো লাগে সাবিত্রীর। মেয়েটার চোখে সৌম্যর জন্য
ভালোবাসাও দেখেছে, কিন্তু নিজের ছেলেকে যেন ঠিক চেনেন না এখনো, তাই জোর দিয়ে কিছু বলতে পারেন না। তৃষার ফোনটা ধরতেইও বলল, কোনো খবর পেলে কাকিমা? এখন দেখছি রিং হচ্ছে কিন্তু কেউ ধরছে না। সাবিত্রী ওকে শান্ত করে বলল, হ্যাঁ রে, কোথায় ছিল কি বৃত্তান্ত কিছু জানি না, তবে কোনো এক মেয়ে ফোন করে বলল নিয়ে আসছে ওকে। ওকে দেখি আগে, তারপর তোকে জানাচ্ছি, বুঝলি? তৃষা ফোনটা রেখে আশ্বস্ত হলেও একটা মেয়ে ফোন করেছে কথাটা মনের মধ্যে খুব খচখচ করতে লাগলো। একই তাহলে সেই ছবির মেয়ে যে সৌম্যর সাথে ঘনিষ্ঠ হয়ে বসেছিল। ভাবতে ভাবতে তৃষার ফোনটা বেজে উঠল। রুদ্র ফোন করছে, ঘড়িতে 4টে বাজতে যাচ্ছে। কাকিমার ফোন পেয়ে সবকিছু এই একজনকে জানাতে ইচ্ছা হয়েছিল তৃষার, কেন সেটা ঠিক জানে না। তৃষা নিজের জীবনে বন্ধু, সখা, প্রিয় মানুষ একজনকে মনে করেছিল। সেই মানুষটা যখন 1 মিনিটে সব ভেঙে গুড়িয়ে চলে গেল, তখন রুদ্র যেভাবে বন্ধুর মতো পাশে এসে দাঁড়ালো, সেটার সত্যি তুলনা হয় না। কিছু নির্ভেজাল মানুষকে অকপটে বিশ্বাস করা যায়, রুদ্র সেরকমই একজন। তাই সৌম্যকে যে পাওয়া যাচ্ছে না সেটা প্রথমেই ওকে জানিয়ে একটু ভরসা খুঁজতে চেয়েছিল তৃষা। জীবনের কোনো ক্ষেত্রে কে যে কখন অচেনা হয়ে যায় আর কোনো অচেনা হঠাৎ ভীষণ আপন হয়ে যায়, সে কেউ বলতে পারে না। রুদ্রর ফোনটা ধরে তৃষা বলল, পাওয়া গেছে সৌম্যকে। রুদ্র বেশ শান্ত কণ্ঠে বলল, হ্যাঁ জানি। তৃষার গলায় উদ্বিগ্নতা। জানে মানে? তাহলে এতক্ষণ বলেনি কেন? তাহলে কি রুদ্র ওর সাথে কোনো খেলা খেলছে? রুদ্রর মনটা যেন পড়তে পারলো এত দূর থেকেও। নিজে থেকেই বলল, ওদের গ্রুপের একজন আমাদের হস্টেলে থাকে, রিভুদা। কিছু আগেই ওদের হেড শুভেন্দু রিভুদাকে ফোন করে বলল একটা নাকি ক্যাচাল হয়ে গেছে, তাই সৌম্যকে বাড়ি দিতে যেতে হবে রিভুকে। যেহেতু সৌম্যর বাবা রাজনীতির লোক, তাই শুভেন্দু আসতে পারছে না। এই দায়িত্ব তাই রিভুদা আর ওই সায়ন্তিকাকে করতে হবে। তৃষার কাছে সবটা না হলেও কিছুটা বেশ ভালোই স্পষ্ট হলো। রুদ্রকে জিজ্ঞাসা করলো, সৌম্য কোথায় গিয়েছিল জানতে পেরেছিস? হ্যাঁ, রিভুদা যা বলল তাতে তো এটাই মনে হলো। সায়ন্তিকার ফ্ল্যাটে সৌম্য কিছুটা ভালো সময় কাটাতে গিয়েছিল, কারণ ওর ডিপ্রেসড লাগছিল। ওকে শেষ করতে না দিয়ে তৃষা বলল, সে ডিপ্রেসড তো লাগবেই, ভালো। আমি বলি হয়তো সারা রাত জেগে ওকে নিয়ে চিন্তা করলাম, ও তো আনন্দে ফুর্তি করেই কাটিয়ে দিল। ওকে একটু আশ্বস্ত করতে গিয়ে রুদ্র বলল, দেখ আমি যা বুঝলাম ব্যাপারটা এখানে অনেকটাই পলিটিক্যাল, তাই তুই অত ভেঙে পড়িস না। তৃষা বেশ রেগে গিয়ে বলল, আমাকে আর কিছু বোঝাতে আসিস না, তুই যা বোঝার খুব ভালোই বুঝতে পারছি। সৌম্যর চ্যাপ্টার এবার পুরোপুরি ওভার, অনেক ইমোশন ওর জন্য নষ্ট করেছি, আর না। রুদ্রর এমন কথা শুনে খুশি হওয়ার কথা, তাও যেন ঠিক খুশি হতে পারল না। একটা সম্পর্ক ভাঙলে তার প্রভাব যে কতটা গভীর হতে পারে সেটাও ভালোই জানে। এই কিছু না হলেও তৃষাকে সামলে উঠতেও নিজের আপ্রাণ চেষ্টা করবে পণ করলো। তৃষা ফোন রেখে সুইচ অফ করে দিয়ে ঘুমাতে গেল। ফালতু চিন্তা করে বেকার একটা রাত আর অনেকগুলো দিন নষ্ট করে ফেললো, আর নয়। এদিকে ডাক্তারের ওষুধের প্রভাবে সৌম্যর জ্ঞান আসতে শুরু করেছে। শুভেন্দু ততক্ষণে ঠিক করে ফেলেছে কিভাবে ব্যাপারটাকে সাজাবে, কিন্তু তার মধ্যে শুভেন্দুর বাবার ফোন এলো। স্পিকারে না থাকলেও সব শোনা যাবে এরকম চিৎকার করে উনি বললেন, কি শুরু করেছিস তুই? তুই যা বলেছিস সব শুনেছি, তাই বলে এই নয় যে তুই আমায় না জানিয়ে যা খুশি করবি আর আমি টের পাবো না। অনিকেত চৌধুরীর ছেলেকে এক্ষুনি ওর বাড়ি দিয়ে আয়। বাবা, আমি কিচ্ছু শুনতে চাই না, ব্যাস ভুলে যাস না আমি তোর বাবা। তুই কি করিস আর কি করিস না তার সব খবর আমার কাছে আছে। শুভেন্দু আরও কিছু বলতে যাচ্ছিল, ওকে থামিয়ে দিয়ে ওর বাবা বলল, তুই টাকা উড়াস কিছু বলিনি, ফ্ল্যাটে মেয়ে নিয়ে যাস তাতেও আমার আপত্তি নেই, কলেজে টুকটাক পলিটিক্স করিস সেটাও ঠিক আছে, কিন্তু তাই বলে অনিকেতের উল্টো দিকে হাঁটার কথা ভুল করেও ভাবতে যাস না। ছেলেটাকে তাড়াতাড়ি বাড়ি ফেরানোর ব্যবস্থা কর, আর হ্যাঁ, নিজে যাবি না ওর বাড়িতে, অন্য কাউকে দেখিস, আর ঝামেলা মিটিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরিস। বলে উনি ফোন কেটে দিলেন। শুভেন্দুর বুঝতে বাকি রইল না ওই ডাক্তারই সব খবর কানে তুলেছে। বাবা খেপে গেলে কিছু হওয়া মুশকিল, তাই তাড়াতাড়ি রিভুকে ফোন করে ওই ঠিকানায় আসতে বলে নিজে গাড়ি নিয়ে বেরিয়ে গেল। এদিকে সৌম্য জ্ঞান ফেরার পর দেখলো ওর সামনে সায়ন্তিকা মাথায় হাত দিয়ে বসে আছে। চোখ খুলে ওর উদ্দেশ্যে সৌম্য বলল, আমার ড্রিঙ্কে কিছু মিশিয়েছিলে তুমি, তাই না? সায়ন্তিকা ঠিক কি বলবে বুঝতে পারছিল না। সৌম্য ততক্ষণে বেশ সুস্থ বোধ করছে, উঠেও বসেছে। সায়ন্তিকাকে চুপচাপ দেখে আবার বলল, তুমি আমায় ভয় পেয়েছিলে, আমি তোমার অমতে তোমায় ছোবো এমন ভাবলে কি করে? তুমি সুন্দরী, তোমায় যে কেউ হয়তো পেতে চায়, তাই তোমার মধ্যে এই ভয় থাকা স্বাভাবিক, কিন্তু আমি অন্তত সেই শ্রেণীতে পড়ি না। সায়ন্তিকা কোনো উত্তর খুঁজে পেল না। সৌম্যর মাকে ফোন করে জানিয়ে সায়ন্তিকা চুপচাপ রিভুর আসার অপেক্ষা করছিল। তার মাঝে সৌম্য জ্ঞান ফিরে যে এত কথা বলে ফেলবে সেটা একদম বোঝেনি। অজান্তেই যেন শুভেন্দুর সাথে একটা তুলনা চলে এলো ওর মনে। শুভেন্দুকে কোনোদিন এমন করে ওর ইচ্ছার গুরুত্ব দিয়েছে বলে তো মনেই পড়ছে না। সায়ন্তিকা সৌম্যকে শুধু বলল, এখানে যা হয়েছে তুই কিছু মনে রাখিস না, যদি এখানে থাকি পরে সুযোগ পেলে তোকে
অবশ্যই সব জানাবো, আর যদি না থাকি তাহলে প্রশ্নগুলোও ভুলে যাস। আজ যেন এক অন্য শান্তিকা বসে আছে সৌম্যর সামনে। সেই গ্ল্যামার, সেই যৌবন, সেই উদ্দামতা, সেই প্রাণচঞ্চলতা যেন কোথাও নেই। তবু যা আছে বেশ সুন্দর, ঠিক তৃষার মতোই সুন্দর। নামটা মনে পড়তে বেশ ব্যাকুল হয়ে উঠল সৌম্য। সায়ন্তিকার থেকে ফোন নিয়ে এসে বারবার ফোন করতে লাগলো তৃষাকে, কিন্তু ফোনটা সুইচ অফ বলছে। ব্যস্ত হয়ে উঠল সৌম্য। ইতিমধ্যে রিভু আসতে ওরা বেরোনোর জন্য উদ্যত হলো। শান্তিকাকে দেখে রিভু ভালো মতোই বুঝলো বেশ ভালো একটা ঝড় বয়ে গেছে ওর ওপর দিয়ে। মনে মনে ভাবলো এবার যদি শুভেন্দু শান্তিকার হাতটা ছাড়তে বলে তাহলে রিভু অনায়াসে ওর হাতটা ধরে নেবে সারা জীবনের জন্য। এসব ভেবে রিভু শান্তিকাকে বলল, তুই আর গিয়ে কি করবি, আমি সৌম্যকে দিয়ে আসছি। শান্তিকা যেন এক ঘোরের মধ্যে আছে, বলল, না, আমায় তো ক্ষমা চাইতে হবে কাকিমার কাছে। আর তাছাড়া এরপর আমাকে একটু স্টেশনে পৌঁছে দিস, কয়েকদিন একটু বাড়িতে থেকে আসি। রিভু আর কথা বাড়ালো না। তিনজনে রওনা হলো সৌম্যর বাড়ির উদ্দেশ্যে। রাস্তায় সৌম্য বলল, আমায় একটু তৃষার বাড়ি নিয়ে যাবে তোমরা একটু, আমাদের বাড়ির আগে। রিভু বলতে যাচ্ছিল শুভেন্দু অন্য কোথাও যেতে বারণ করেছে। সায়ন্তিকা ওকে থামিয়ে দিয়ে বলল, ঠিক আছে, কোনো সমস্যা নেই। সৌম্যকে তৃষার বাড়ির সামনে নামিয়ে ওরা নিচে অপেক্ষা করতে লাগলো গাড়িতে। সূর্য তখন দিগন্ত থেকে উঁকি মারা শুরু করেছে। এমন সময় ঘরে বেলের আওয়াজ শুনে একটু অবাক হয়ে দরজা খুলল তৃষার মা। এমন কিছু দেখার জন্য উনি মোটেই প্রস্তুত ছিলেন না। সৌম্য ঘরে ঢুকে বলল, কাকিমা, আমি সৌম্য, তৃষার সাথে ভীষণ দরকার, একটু ডেকে দেবে ওকে। সৌম্যর গলার স্বরের আন্তরিকতা শুনে তৃষার মা আর বারণ করতে পারল না। তৃষাকে ডেকে দিয়ে সৌম্যকে ওর ঘরে যেতে বলল। এমন সময় সৌম্যকে নিজের ঘরে দেখবে একটু আশা করেনি তৃষা। ওকে দেখেই বলল, কিরে, রাত কেমন কাটলো সায়ন্তিকার কোলে? সৌম্য হঠাৎ তৃষার পায়ের কাছে বসে হাঁটু দুটো জড়িয়ে ধরে বলল, আমি জানি আমি তোর ক্ষমা পাওয়ার যোগ্য না, তবুও বলবো একটু চেষ্টা করিস। এতদিন তোর ভালোবাসি বলার উত্তরে ভালোবাসি বলেছি ঠিক, কিন্তু সেটা মর্ম দিয়ে উপলব্ধি করেছি আজ। জানি তোর কাছে ব্যাপারটা হয়তো খুব ড্রামাটিক মনে হচ্ছে, তবু তোর কাছে ক্ষমা না চেয়ে বাড়ি ঢুকতে পারবো বলে মনে হলো না। পারলি বোকা ছেলেটাকে ক্ষমা করে দিস তৃষা, তোর ফোনের অপেক্ষা করব। এই বলে সৌম্য ওর ঘর থেকে বেরিয়ে গেল। তৃষা চুপচাপ দাঁড়িয়ে রয়ে গেল। চোখ থেকে নেমে এলো জলের ধারা। এ কষ্টের জল নয়, এ যেন হারানো প্রেম ফিরে পাওয়ার আনন্দ ধারা। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।